নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভু সরকার। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে এক কথায় কিভাবে ব্যাখ্যা করা যায়? চলতি বাংলায় বললে বলা যায় যে মায়ের ভোগে গেছে বাংলাদেশ। কেন মায়ের ভোগে গেছে? দেখুন, বাংলাদেশের এক জনপ্রিয় সাংবাদিকের আমি ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম। তিনি যে কথাগুলো বললেন সেটাই হচ্ছে বাংলাদেশের প্রকৃত চিত্র। তিনি বলছেন এই যে ছাত্ররা ঢাকায় যেখানে তাদের দলীয় কার্যালয় করেছে, সেটা রূপায়ণ টাওয়ার বলে একটা জায়গায়, সেটা হচ্ছে অত্যন্ত কস্টলি। সেখানে স্কোয়ার ফিট পিছু ভাড়া বাংলাদেশের টাকায় এক্সরবিটেন্ট। আচ্ছা, এই ছাত্রদের এই আয়ের উৎস কি? কোত্থেকে পেলেন টাকা যে ওই রকম একটা অভিজাত এলাকায় একটি অফিস তারা ভাড়া নিতে পারেন? অনেক সমন্বয়ক, এই যে বৈষম্য বিরোধী ছাত্র নেতারা রীতিমতো সরকারি প্রোটোকল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এবং বিভিন্ন জায়গায় তারা হামলা করছেন, লবিবাজি করছেন, পছন্দের ব্যবসায়ী ডেভেলপারের কাজ পাইয়ে দেওয়ার জন্য মোটা অঙ্কের টাকা নিচ্ছেন। এই যে বিগত 5 মাসে বাংলাদেশে রাজস্ব ঘাটতি হয়েছে 42,000 কোটি টাকা। এই ছাত্ররা বলছে যে এই পরিস্থিতি কেন? যে পূর্বতন ফ্যাসিবাদী সরকারের দুর্নীতির জন্য। আরে 5 মাস ধরে রাজস্ব ঘাটতির সঙ্গে পূর্বতন ফ্যাসিবাদী সরকারের কি সম্পর্ক? অর্থাৎ ইকোনমিক্সের বা অর্থনীতির পর্যন্ত এইসব ছাত্ররা জানে না। আমি একটা পরিসংখ্যান দেখছিলাম যে 800টা পৃথিবীর বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটাও বাংলাদেশের বিশ্ববিদ্যালয় নেই। কোথায় দাঁড়িয়ে আছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা? অর্থাৎ সামান্যতম লেখাপড়াটুকু তারা করে না এবং কিছু ছকে বাঁধা বুলি তারা আউড়ে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করছে। কার্যত বাংলাদেশের 18 কোটি মানুষকে তারা বন্দুকের নলের সামনে দাঁড় করিয়ে রেখেছে। তাদের কথায় অন্যথা হলে মিথ্যা মামলায় হাজতবাস অনিবার্য। মিথ্যা মামলা দিয়ে দেওয়া হবে, সেই মামলা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে ওই ছাত্রদের নজরানা দিতে হবে। এই ছাত্ররা একে অন্যের সঙ্গে আবার গোষ্ঠী সংঘর্ষে লিপ্ত হয়েছে। ছাত্রদের বিভিন্ন কমিটির পদ পাওয়ার জন্য সরাসরি ঘুষ দেওয়ার প্রপোজাল আসছে। অর্থাৎ কোনো কিছুই পরিবর্তন হয়নি। হাসিনা জমানার শেষের কয়েক বছর আওয়ামী লীগের ছাত্র সংগঠন, অধুনা নিষিদ্ধ ছাত্রলীগ বা যুবলীগ বা আওয়ামী লীগের অন্যান্য শাখা সংগঠনের পদ পাওয়ার জন্য সরাসরি টাকার লেনদেন হতো। এই বৈষম্য বিরোধী ছাত্ররা, এই সমন্বয়করা কিন্তু সেই আওয়ামী লীগের দেখানো পথেই হাঁটছেন। এটা নিয়ে আর বোধহয় কারুর মনে কোনো সংশয় নেই। এবং তার মধ্যে ব্যর্থ ইউনূস সরকার মানুষের প্রত্যাশা মেটাতে ব্যর্থ হওয়ায় প্রচুর পরিমাণে কর চাপিয়েছে। সেটা রেস্টুরেন্টে ভ্যাট বলুন বা মোবাইল রিচার্জ করতে বলুন, নানা ক্ষেত্রে তারা করের হার বাড়িয়েছে। প্রত্যক্ষ করের হার, পরোক্ষ করের হার। দেখুন, পরোক্ষ করের হার একটা সমাজের একেবারে অন্তেবাসী মানুষকেও দিতে হয়। 1989 সালে ভারতবর্ষের লোকসভা নির্বাচনে ভিপি সিং প্রচার করেছিলেন এইভাবেই যে রাজীব গান্ধী বোফোর্স এবং তৎসহ দুর্নীতির বিরুদ্ধে ভিপি কার্যত একটা অনমনীয় অবস্থান নিয়েছিলেন, যে তিনি একটা ক্রুসেডার। তিনি সবাই সমিতিতে গিয়ে বলতেন গ্রামের গরিব মানুষদের, তারা তো অত অর্থনীতির কচকচানি বুঝবেন না, বলতেন যে আপনারা তো বিড়ি খান, বিড়ি খেতে গেলে তো দেশলাই লাগে, দেশলাই কিনতে গেলে তো পয়সা লাগে, ওই দেশলাই যখন কেনেন তখন আপনি কর দেন, সেই আপনাদের কষ্টের টাকা দিয়ে ঘুষ দেওয়া নেওয়া হয়েছে। এরকম একটা অভিযোগ বিপি সিং করেছিলেন, প্রতিটা সভাতে নিয়মিত করতেন। আমার হঠাৎ করে এই ঘটনাটা মনে পড়ে গেল। এই যে বাংলাদেশে সাম্প্রতিক এত কর বৃদ্ধির জন্য
এখন প্রশ্ন হলো, ইউনূস সরকার কি জেগে ঘুমোচ্ছেন? ইউনূসের কার্যত কোনো ক্ষমতা নেই, তাকে চালাচ্ছে কিছু প্রভাবশালী অংশ, যারা কিন্তু সামনে আসছে না। তারা হচ্ছে ছাত্রদের মেন্টর। তারা নানাবিধ চাপ সৃষ্টি করছে সরকারের উপর ছাত্রদের মাধ্যমে। যেমন বিএনপি কি চাইছে? বিএনপি চাইছে এই মুহূর্তে নির্বাচন হোক, কিন্তু অন্তর্বর্তী সরকার কখন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবেন কেউ জানে না। নানা রকম পরস্পর বিরোধী কথা বলে তারা জল ঘোলা করছেন। এর মধ্যে আবার ছাত্ররা দাবি করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন এবং একই সঙ্গে স্থানীয় স্তরের নির্বাচন। যেমন আমাদের এখানে পঞ্চায়েত পুরসভার নির্বাচন হয়, বাংলাদেশে ওরকম আছে স্থানীয় স্তরের নির্বাচন, প্লাস বিশ্ববিদ্যালয় বা কলেজের ছাত্র সংসদের নির্বাচন করতে হবে। সেই নির্বাচন হওয়ার পর তারপরে সাধারণ নির্বাচনের কথা ভাবা যাবে। বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্রাবাস থেকে বিএনপির যে ছাত্র শাখা, ছাত্র দল, তাদের কর্মী, তাদের সমর্থক, তাদেরকে মেরে বার করে দেওয়া হচ্ছে। অর্থাৎ এই বৈষম্য বিরোধী ছাত্ররূপী একদল গুন্ডা বাংলাদেশে কার্যত তাণ্ডব চালাচ্ছে। এখন তাদের রোষের মুখে পড়েছে বিএনপি এবং বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দল। অর্থাৎ এই ছাত্ররা এবং আড়ালে লুকিয়ে থাকা তাদের মস্তিষ্করা আসলে চাইছেন বিএনপিকে এবার চাপে ফেলতে। আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে, ছাত্রলীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ কোণঠাসা অবস্থায় আছে। এখন প্রধান রাজনৈতিক শক্তি বিএনপি, সেই বিএনপিকে যদি কোণঠাসা করা যায়, তাদের উপর জুলুম করা যায়, তাদেরকে যদি মিথ্যা মামলায় ফাঁসানো যায়, তাহলে বিএনপির কর্মী সমর্থকরা ডিমোরালাইজড হবেন। তারপরে দীর্ঘদিন বিএনপি নির্বাচনী রাজনীতিতে অংশ না নেওয়ায় তাদের সংগঠন কতটা তৈরি এই মুহূর্তে, সেটাও কিন্তু একটা প্রশ্ন রয়েছে। আর এই মুহূর্তে ছাত্ররা যেভাবে বিএনপির ছাত্র সংগঠনকে টার্গেট করেছে, তাদেরকে আক্রমণ করছে, তাদেরকে মারধর করছে, এর থেকে প্রমাণিত হচ্ছে যে বিএনপি হচ্ছে এখন তাদের পয়লা নম্বর দুশ্মন। অর্থাৎ এখন যদি ছাত্র সংসদ বা স্থানীয় স্তরের নির্বাচন করে নেওয়া যায়, তাহলে বিভিন্ন স্তরে এই ছাত্রদের প্রতিনিধি থাকবে, তাহলে তারা সংগঠনটাকে আরো মজবুত করতে পারবে, ভয়ের পরিবেশ কায়েম করে মানুষের গণতান্ত্রিক অধিকারকে অপহরণ করতে পারবে বা লুট করতে পারবে। এবং সেই জন্য তারা কিন্তু এই মুহূর্তে সাধারণ নির্বাচনের পরিবর্তে বিশ্ববিদ্যালয় বা কলেজের ছাত্র সংসদ নির্বাচন এবং স্থানীয় স্তরের নির্বাচন চাইছে। এটা তাদের একটা প্লয়। এই প্লয়টা হলো সাধারণ নির্বাচনকে যত দেরি করানো যায় তার আগে নিজেদের ঘর গুছিয়ে নেওয়া যায়। ছাত্ররা এবং তাদের প্রভুরা জানেন যে বিএনপির সভানেত্রী খালেদা জিয়া এবং কার্যনির্বাহী চেয়ারম্যান তারেক রহমান যদি দেশে ফিরে আসেন, তখন বিএনপির পক্ষে একটা প্রবল হাওয়া তৈরি হতে পারে, মানে ভালো রকম হাওয়া তৈরি হতে পারে। তাহলে এই ছাত্রদের ক্ষমতা দখল করার স্বপ্ন অধরা থেকে যাবে এবং এই ছাত্রদের আড়ালে যে সমস্ত পাকা মাথা আছে, তারা অনেক দিন ধরে তো ছক করছেন কিভাবে বাংলাদেশের ক্ষমতা দখল করা যায়, তাদের সেই স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। 5ই আগস্টের পর তারা আওয়ামী লীগকে কোণঠাসা করে ফেলেছেন, কিন্তু বিএনপি এরা প্রধান মেইনস্ট্রিম রাজনৈতিক শক্তি, তাদের বহু কর্মী সমর্থক সহমর্মী আছেন, তাদের একটা সংগঠন আছে, সেই সংগঠনকে ভাঙতে হবে ভয়ের পরিবেশ তৈরি করে, অত্যাচার করে। সেটা বিএনপির নেতৃত্ব বুঝছেন। সেই জন্য বিএনপির শীর্ষ নেতারা এখন কিন্তু এই অন্তর্বর্তী সরকারের উপর বেজায় চটে আছেন এবং এই ছাত্র সমন্বয়ক বা বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের সঙ্গে তাদের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। শেখ হাসিনা 19 তারিখ ট্রাম্পের শপথ নেবার আগের দিন বাংলাদেশেরা ভার্চুয়াল জনসভা করবেন। সেতে বাংলাদেশের সাধারণ মানুষ এবং তাদের কর্মী সমর্থকদের তিনি অ্যাড্রেস করবেন। তিনি আগেও বলেছেন যে ইউনূস হচ্ছে এরা পাকিস্তানের পাঁচটা দালাল। বাংলাদেশের এমন অবস্থা যেখানে কুকুর ও মানুষ ডাস্টবিন থেকে খাবার কুড়িয়ে খাচ্ছেন।
এবং বাংলাদেশ যে জঙ্গি রাষ্ট্রে পরিণত হওয়ার পথে সেটাও শেখ হাসিনা দাবি করেছেন। এখন শেখ হাসিনা বুঝতে পারছেন এবং বিএনপির একটা অংশ বুঝতে পারছেন যে এই যে ছাত্র এবং তাদের Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. পিছনে লুকিয়ে থাকা মস্তিষ্কদের লক্ষ্য হচ্ছে আওয়ামী লীগের পাশাপাশি বিএনপিকেও বাংলাদেশের মাটি থেকে নিশ্চিহ্ন করে দেওয়া। দেখুন, শেখ হাসিনা দিল্লিতে আছেন, তার ছেলে সজীব ওয়াজেদ জয় আমেরিকায় আছেন, এদিকে খালেদা জিয়া লন্ডনে গেছেন চিকিৎসার জন্য, তারেক রহমান দীর্ঘদিন ধরে লন্ডন প্রবাসী। এখনই কিন্তু -4 হয়ে গেছে বাংলাদেশের রাজনীতিতে। প্রধান দুটো রাজনৈতিক দলের 4 প্রধান কুশীলব এখন বাংলাদেশের মাটিতে নেই। তাহলে দৌরাত্ম্য তাণ্ডব বাড়বে এই ছাত্রদের। বিএনপি টার্গেট, আওয়ামী লীগও এটা বুঝেছে, আবার বিএনপির কর্মী সমর্থক নেতারাও এটা বুঝেছেন। দেখুন, রাজনীতিতে না চিরস্থায়ী শত্রু আর চিরস্থায়ী মিত্র বলে কিছু হয় না। সময়ের দাবি মেনে শত্রু মিত্রের সংজ্ঞা আমরা নির্ধারণ করি বা মূল্যায়ন করি। ইতিহাসের দিকে তাকালে কি দেখা যাবে? চিয়াং কাইশেকের কুইমিংটাং এর সঙ্গে কমিউনিস্ট পার্টি একজোট হয়ে লড়েছিল, মাওয়ের নেতৃত্বে কমিউনিস্ট পার্টি, জাপানের চীন আগ্রাসনের সময়। তাদের সম্পর্ক অহিনকুল ছিল। তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর চিয়াং কাইশেক তাইওয়ানে গিয়ে আশ্রয় নেন, সেই ইতিহাস আমরা জানি। তারপর চীনে বিপ্লব হয়, তারপর সাংস্কৃতিক বিপ্লব এবং কমিউনিস্ট পার্টির একচ্ছত্র ক্ষমতা প্রতিষ্ঠিত হয়। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে জাপানি আগ্রাসনকে রুখতে ওই চিয়াং কাইশেক এবং কমিউনিস্ট পার্টি হাত মিলিয়েছিলেন, যারা পরস্পরের শত্রু ছিলেন। তাদের শত্রুতা প্রবাদে পরিণত হয়েছিল। কিন্তু দেশ যখন বহিঃশত্রুর আক্রমণের মুখে পড়েছে তখন তারা কিন্তু একজোট হয়েছিলেন। সেটা ছিল সময়ের দাবি, ইতিহাসের দাবি। তাই অনেকে বলছেন এই আলোচনাটা আওয়ামী লীগের মধ্যেও আছে, বিএনপির মধ্যেও আছে। আমরা যদি এখন পরস্পরের বিরুদ্ধে লড়াই করি, কাদা ছোড়াছুড়ি করি, বিএনপি যদি মনে করে যে এখনো আওয়ামী লীগ তাদের পয়লা নাম্বার দুশ্মন, আর আওয়ামী লীগও যদি মনে করে বিএনপি হচ্ছে সবকিছুর মূলে, তাহলে সেটা ঐতিহাসিক ভুল হবে। এখন বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে একটা বোঝাপড়ার সম্পর্ক তৈরি করা খুব দরকার বলে মনে করছেন অনেকে। এতে দুই দলের নেতারাও আছেন। আনুষ্ঠানিকভাবে এই বিষয় নিয়ে আপনি কারুর কোনো মতামত শুনবেন না, কিন্তু ব্যাক চ্যানেল রাজনীতিতে সবসময় চলে। বিএনপির কিছু নেতা নেত্রীর সঙ্গে আওয়ামী লীগের কিছু নেতা নেত্রীর ব্যক্তিগত স্তরে যোগাযোগ আছে, যতই তাদের রাজনৈতিক সম্পর্ক অহিনকুল হোক না কেন। খালেদা জিয়াকে শেখ হাসিনা জেলে পুরে রেখেছিলেন, খালেদা জিয়া বিদেশে চিকিৎসা করাবার জন্য আবেদন করেছিলেন, শেখ হাসিনা রাজি হননি, বলেছিলেন যে অসুস্থতা পুরো তার নাটক। আবার বিএনপির শাসনকালে 2004 সালে অগাস্ট মাসে আওয়ামী লীগের দলীয় দপ্তরের সামনে শেখ হাসিনা যখন বক্তব্য রাখছেন গ্রেনেড হামলা হয়েছিল, তাতে তারেক রহমান সহ লুৎফুজ্জামান বাবর অনেকের নামে অভিযোগ করা হয়েছিল। তারপরে তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল। তারেক রহমান আইনের হাত থেকে বাঁচতে লন্ডন প্রবাসী হয়ে গেছিলেন। লুৎফুজ্জামান বাবর একটা মামলায় সম্প্রতি ছাড়া পেয়েছেন। আবার বিএনপির বক্তব্য, জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ছিলেন। আবার আওয়ামী লীগের বক্তব্য, মুজিব হত্যাকারীদের জিয়াউর রহমান ক্ষমা করে দিয়ে গুরুত্বপূর্ণ সরকারি পদে বসিয়েছিলেন। এই দুই দলের মধ্যে তিক্ততার সম্পর্ক আছে, হয়তো প্রচুর পরিমাণে আস্থার ঘাটতি, বিশ্বাসের ঘাটতি আছে। কিন্তু বর্তমানে বাংলাদেশের যে অবস্থা, সেটা হচ্ছে এখন তিক্ততা শত্রুতা ভুলতে হবে। এখনো যদি বিএনপি এবং আওয়ামী লীগ আকচাকচি করে, পুরনো ইতিহাস টেনে এনে বাস্তবকে অস্বীকার করে, বর্তমান পরিস্থিতি থেকে চোখ ঘুরিয়ে রাখে, তাহলে দুটো দলই বাংলাদেশের রাজনীতি থেকে মুছে যাবে বা অপ্রাসঙ্গিক হয়ে যাবে। বিএনপি এবং আওয়ামী লীগের অনেক নেতা এটা বুঝছেন। তাই একটা মেকানিজম ইভলভ করার চেষ্টা হচ্ছে, যাতে
এই ছাত্রদের তাণ্ডব, এই বৈষম্য বিরোধী ছাত্র বা নাগরিক সমিতি নামে তাদের যে দল তৈরি হবে, এবং ইউনূসের অন্তর্বর্তী সরকারকে যৌথভাবে চ্যালেঞ্জ জানানো যায়। আওয়ামী লীগ বিএনপি পরস্পরের সঙ্গে লড়াই করবেই, কিন্তু বর্তমানে তাদের মধ্যে একটা সমঝোতা প্রচন্ড রকম দরকার। কারণ বিএনপি এবং আওয়ামী লীগ যদি একজোট হয়, তাহলে এই বৈষম্য বিরোধী ছাত্ররা এবং তাদের মস্তিষ্করা কিন্তু ঘরে ঢুকে যাবে। বিএনপি এবং আওয়ামী লীগের কম্বাইন্ড সাপোর্ট বেস হচ্ছে বাংলাদেশের 70%। আবার বিএনপি এবং আওয়ামী লীগ একটা পরোক্ষ সমঝোতা করলে দু দলের সব সমর্থক যে সেটা মন থেকে মেনে নেবেন তাও নয়, সেটাও জানেন অনেক। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি থেকে মুছে যাওয়ার ভয় তারা করছে দুটো দলকেই। আওয়ামী লীগ খুব কোণঠাসা, কিন্তু আওয়ামী লীগের সদস্য সমর্থক অনেক। বিএনপি মাঠে আছে, তারেক রহমান এখনো ফেরেননি, খালেদা জিয়া অসুস্থ হয়ে চিকিৎসার জন্য বিদেশে গেছেন। বিএনপি লাগাতার সরকারের উপর চাপ সৃষ্টি করছেন, কিন্তু যেভাবে ছাত্ররা একের পর এক দাবি করে প্রথমে বলছেন ছাত্র সংসদের নির্বাচন, তারপরে স্থানীয় নির্বাচন, তারপরে হবে সাধারণ নির্বাচন, তাতেই বিএনপি মনে করছে একটা সুপরিকল্পিত চক্রান্তের বীজ বোনা হচ্ছে, যাতে আগামী দিনে বিএনপিকেও আওয়ামী লীগের মতো নিষিদ্ধ করা যায়। সেই জন্য দুটো দল অন্তত একটা মেকানিজম ইভলভ করার চেষ্টায় আছে, যাতে একটা কার্যকরী সম্পর্ক তৈরি করা যায়। যেমন রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের অপসারণ চেয়েছিলেন এই ছাত্ররা, কিন্তু বিএনপি রাজি হয়নি, সেই জন্য পিছু হটতে হয়েছিল। মুজিববাদী সংবিধানকে কবর দিয়ে নতুন সংবিধান রচনার ডাক দিয়েছিলেন ছাত্ররা, বিএনপি রাজি হয়নি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি তুলছে ছাত্ররা, বিএনপি রাজি হয়নি। অর্থাৎ বিএনপির নেতৃত্ব বুঝেছেন আওয়ামী লীগের সঙ্গে তাদের অহিনকুল সম্পর্ক অতীতে ছিল, হয়তো এখনো আছে, কিন্তু একটা মেকানিজম যদি তৈরি না করা যায় আওয়ামী লীগের সাথে বা আওয়ামী লীগের কর্মী সমর্থকদের সাথে, সেটা যদি না করা যায় তাহলে বাংলাদেশের রাজনীতি থেকে বিএনপিও মুছে যাবে, অপ্রাসঙ্গিক হয়ে যাবে, এবং বাংলাদেশ সরাসরি মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির পুরোপুরি কবজায় চলে যাবে এবং জঙ্গিবাদ প্রতিষ্ঠিত হবে, এবং বিএনপির নেতা কর্মীদেরও একই রকম ভাবে মিথ্যা মামলায় ফাঁসানো হবে, তাদেরকে জেলে পুরে দেওয়া হবে। এই বাস্তবতাটাকে বুঝতে পেরেই দুটো দল কি কাছাকাছি আসবে? বাংলাদেশের রাজনীতিতে এ নিয়ে প্রবল চর্চা শুরু হয়েছে। দুটো দলের মাঝের স্তরের নেতারা কিন্তু পরস্পরের মন বোঝবার চেষ্টা করছে। যদি এই ধরনের কোনো একটা সমঝোতা হয়, বাংলাদেশের মানুষ কিভাবে দেখবে? প্রত্যক্ষভাবে হবে না পরোক্ষভাবে হবে? কিভাবে হবে? দেখুন, আমাদের পশ্চিমবঙ্গের কথা বলুন। কংগ্রেস বামেদের পয়লা নম্বর দুশ্মন ছিল দীর্ঘদিন। কংগ্রেসের বিরুদ্ধেই তো বামপন্থীরা লড়েছে, কিন্তু 2016 সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে আমরা কি দেখলাম? বাম কংগ্রেস জোট, একদম আসন সমঝোতা। তাহলে তৃণমূলের কে চ্যালেঞ্জ করা, কিন্তু সেটা ফলপ্রসূ হয়নি, কিন্তু এটা হয়েছিল তো বাম কংগ্রেস ইলেকটোরাল সমঝোতা। বামপন্থীদের ভোট কংগ্রেসের ঘরে গিয়েছিল, কিন্তু কংগ্রেসের ভোট সবটা বামপন্থীদের ঘরে যায়নি। কিন্তু ঐতিহাসিক সত্যি হলো দুটো দল কিন্তু ইলেকটোরাল আন্ডারস্ট্যান্ডিং এসেছিল। পার্ক সার্কাস ময়দানে রাহুল গান্ধী, বুদ্ধদেব ভট্টাচার্য যৌথ জনসভা করেছিলেন। আমরা কেউ ভাবতে পেরেছি আজ থেকে 10 বছর আগে যে এরকম একটা হতে পারে? বাম কংগ্রেস একভাবে নির্বাচনে লড়ছে, কংগ্রেসের পতাকা, বামেদের পতাকা নিয়ে মিছিল হচ্ছে, রাহুল বুদ্ধদেব বাবু এক মঞ্চে দাঁড়িয়ে ভোট চাইছেন। কিছুদিন আগেও যে ছবিটা অকল্পনীয় ছিল সেটাই কিন্তু বাস্তবায়িত হয়েছে। তাহলে বাংলাদেশের প্রেক্ষিতে, বর্তমান প্রেক্ষিতে, যেখানে ঘোর সংকট সামাজিক রাজনৈতিক ক্ষেত্রে, সেখানে আওয়ামী লীগ এবং বিএনপি কোনো একটা মেকানিজমের মাধ্যমে পরস্পরের
কাছাকাছি আসলে সেটা কিন্তু অস্বাভাবিক ঘটনা বলে বিবেচনা করা যাবে না। রাজনীতিতে সবই সম্ভব। আর্ট অফ পসিবিলিটি হচ্ছে রাজনীতি।